চুপ, একদম চুপ। গলা দিয়ে একটা শব্দ বের হলে একদম পাশ ঠকিয়ে দেব। একদম নাকা কান্না করবি না। নুবা চোখ মুখ খিচে কান্নাটুকু গিলে ফেলল, তবে আরহামের দিকে তাকানোর সাহস পেল না। আরহাম নুবার সাজসজ্জা দেখে আরো তেতে উঠে বলল, আমার দিকে তাকা, নাহলে চোখ দুটো তুলে লুডো খেলবো। নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে আস্তে আরহামের দিকে তাকালো। তবে আরহামের রাগী লুক দেখে নুবা আবারও চোখ বন্ধ করে নিল। মিনমিন করে বলল, এভাবে তাকাবেন না, ভয় লাগে। দিলে তো আমার সাদের ঘুমটা উড়িয়ে শান্তি পেলেছে। আমিনা বেগম দাঁতে দাঁত চেপে ছেলের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দাঁতে দাঁত চেপে বললেন। সকাল সকাল গোবর খেয়েছিস তাই না? আরহাম নির্লজ্জের মতো ঠোঁট হেলিয়ে হাসলো, বিড়বিড় করে বলল, পুরো রাত একটু ঘুম হয়নি মম। এত মাথা ধরেছিল আমি এনজাইটি নিতেই পারিনি। আমার ঘুমের দরকার ছিল। নোবাও রাতে আসেনি, একটু ঘুম হয়নি মম। আমি কি করব? আমিনা বেগম কপাল চাপড়িয়ে বললেন। নোবার সাথে কি করেছিস? আরহাম চোখ বন্ধ করে শুধালো, কি এমন করেছে? ও তো সকাল থেকে রুমে আসেনি, কি করব? পরপর মস্তিষ্কে চাপ পড়তেই নুবার কান্নারত চেহারা ভেসে উঠল। এক মুহূর্তের ভিতরে আরহামের সব মনে পড়ে গেল। এতটাও নেশায় ধূত ছিল না সে যে কিছু মনে থাকবে না। আরহাম পিলে চমকে মায়ের দিকে তাকালো। নুবার বলা প্রতিটা শব্দ আরহামের মনে হানা দিল। এই তো কিছু সময় আগের ঘটনা, হয়তোবা ঘন্টাখানেক হয়েছে। আরহাম মাথায় হাত দিয়ে হতভম্ব হয়ে বলল। ওহ শিট। আমিনা বেগম উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বললেন। তুই কি এসব ছাড়বি? আরহাম ভুরু উঁচিয়ে বলল। হুম, ছাড়বো তো। কবে? আরহাম শয়তানি হাসি দিয়ে শুধালো। নোবাকে এনে দাও। ও রাতে আমার সাথে থাকলে ঘুম ভালো হয়। আর ঘুম ভালো হলে আমি কেন এসব নেব বলো? ওকে পার্মানেন্ট আমার করে দাও। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। এই নিয়ে তিনবার তুই এইসব খেয়ে নোবার ক্ষতি করেছিস। নেক্সট টাইম এরকম কিছু করলে আমি তোর বাপকে বলে নোবাকে ভালো কোনো জায়গায় বিয়ে দিয়ে দিব, বলে দিলাম। আরহাম ভুরুকুসকে মায়ের দিকে তাকিয়ে বলল। আর আমি হতে দেবো এটা। দরকার পড়লে ওকে জানে মেরে দেব। তো আমি ব্যতীত কাউকে ওর দিকে চোখ তুলে তাকাতে দিব না। ছেলের কথায় আমিনা বেগম স্তব্ধ হয়ে গেলেন। শুকনো ঢোক গিলে অশান্ত কণ্ঠে বললেন। অতিরিক্ত হচ্ছে না আরহাম, ওর ব্যক্তিগত ব্যাপার। তুই দখলদারি করার কে? আরহাম বেশ রেগে গেল। তখন একবার নুবা ছেড়ে চলে যাবে, থাকবে না, কত কিছু বলে গেল। এখন তার মাও একই কথা বলছে। আরহাম চেঁচিয়ে উঠে বলল। ও শুধু আমার। উল্টোপাল্টা কথা বলে মাথা গরম করো না। বলে আরহাম বিছানা থেকে উঠে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। আমিনা বেগম অনেকটা ভীতু হয়ে গেলেন। তার মনে হলো এই ছেলে নুবার জীবনে কোনো না কোনো বিপদ ডেকে আনবে। হুম, এটা সুন্দর, এটা দিয়ে দিই। বাচ্চা মেয়ে মাথা ঝুঁকিয়ে বলল। আচ্ছা আপু। নুবা মোবাইল দেখে দেখে মেহেদি দিতে লাগলো। এদিকে আয়রা কোলের ভেতরে হাত পা নাড়ছে, মাঝে মাঝে হাত বাড়িয়ে খাবলা মারছে। নুবা শুয়ে দিয়েছিল একবার, কিন্তু কান্না করে তাই আবার কোলে নিয়ে বসে আছে। আয়রা হাত পা নাড়তে নাড়তে খিলখিল করে হাসলো। নুবা ঝুঁকে আয়রার গালে চুমু খেয়ে বলল। নড়ে না মা, বড় আপুর মেহেদি নষ্ট হয়ে যাবে তো। আয়রা নুবার ওড়না দুই হাত দিয়ে আঁকড়ে ধরে মুখে পুরে হাসে। নুবাও হাসি দেয়, সাথে বাচ্চাগুলো। এমন একটা মুহূর্তে আরহাম এলোমেলো পায়ে রুমে প্রবেশ করলো। আরহামকে দেখে নুবার শরীর জ্বলে উঠল। তবে বাচ্চারা সামনে দেখে নুবা কিছু বলল না। আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এসে নুবার সামনে কিছু সময় দাঁড়িয়ে রইল। তবে নুবা দেখেও না দেখার ভান করে মেহেদি দিতে লাগলো। আরহাম কেমন ভয় পেল। কিসের ভয়? নুবা রাগ দেখাবে, চেঁচিয়ে উঠবে সেই ভয়? ছেড়ে চলে যাবে সেই ভয়? এখন আরহামও কাউকে ভয় পায়। আশ্চর্য। অনেকটা সময় কেটে গেল। নুবা এক বাচ্চার হাতে দিয়ে অন্যদের হাত দিতে বলল। আরহাম অনেকটা সাহস নিয়ে নুবার বাঁ কাঁধে হাত রেখে আদুরে কণ্ঠে বলল। দেখি, বেশি ব্যথা হচ্ছে? নুবা চোখের পলক ফেলে মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করে ঝাড়া মেরে আরহামের হাত সরিয়ে দিয়ে আবারও নিজের কাছে মনোযোগী হলো। আরহাম আয়রার দিকে তাকালো, যে কিনা তার বাবার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে হাসছে।
আরহাম চাপা নিঃশ্বাস ফেলে শুধালো। আচ্ছা, সরি, আর হবে না। নুবা রেগে গেল, তাও শান্ত কণ্ঠে বলল। প্রতিবার জোতা মেরে গরুদান করতে চলে আসেন, লজ্জা লাগে না? এখান থেকে যান, বাচ্চাগুলোর সামনে আমি কিচ্ছুই বলতে চাইছি না। আচ্ছা, একটু দেখি কোথায় কি করেছে। আমারও তো খেয়াল নেই, দেখি না, দেখি। বলেই নুবার ওড়নায় হাত দিল। নুবা দাঁতে দাঁত চেপে রেগে কনুই দিয়ে আরহামের পেটে ধাক্কা দিল। ব্যথা পেয়ে আরহাম চোখ মুখ কুঁচকে নিল। নুবা রেখে দাঁতে দাঁত পিষে ফিসফিস করে বলল। যান এখান থেকে। আমার কথা বা আমার কান্না আপনি শুনেছিলেন, আমি কেন শুনবো? বাচ্চাগুলোর সামনে তামাশা করবেন না, দূর হন। আর মেয়েকে নিয়ে যান, কোলের ভিতরে শুয়ে শুয়ে ওদের মেহেদি এবড়ো থেবড়ো করে দিচ্ছে। সকাল পার হলো, মেহেদি অনুষ্ঠান শেষ হয়ে বিকাল হয়ে আসলো, তবে নুবা আর কোনো শব্দ বিনিময় করলো না আরহামের সাথে। আরহাম সারাটা দিন নুবার সাথে একটু কথা বলার জন্য ছটফট করলো, তবে নুবা দেখেও না দেখার ভান করে উপেক্ষা করলো, যেমন আরহাম তখন কারো কান্নাগুলো এড়িয়ে গেছিল। নুবা লিভিং রুম থেকে একটা হলুদের শাড়ি উঠিয়ে নিল। সবার জন্য একরকম শাড়ি আনা হয়েছে, ছেলেদের জন্য সাদা পাঞ্জাবি। নুবা শাড়ি নিয়ে দেখতে দেখতে সামনে এগিয়ে গেল। তখনই আরহাম সামনে এসে দাঁড়ালো। নুবা চোখের পলক ফেলে পাশ কাটিয়ে যেতে চাইল। আরহাম সামনে যেয়ে দাঁড়ালো। নুবা আবারও সরে যেতে চাইল। আরহাম আবারও একই কাজ করলো। নুবা বিরক্ত হয়ে মাথা উঁচু করে আরহামের দিকে তাকিয়ে বলল। সমস্যা কি? আরহাম অনুনয় করে শুধালো। কথা বলছো না কেন? নুবা চাপা নিঃশ্বাস ফেলে বলল। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, সামনে থেকে সরুন। নবু, আমি বুঝতে পারিনি। নেক্সট টাইম এমন হবে না। নেক্সট টাইম এর জন্য আপনি সুযোগই পাবেন না। বলেই নুবা আরহামের বাহুতে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। এভাবে ইগনোর আরহাম সহ্য করতে পারল না। রাগে মস্তিষ্ক আউট হয়ে গেল। বাড়ি প্রায় ফাঁকা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই রেডি হতে ব্যস্ত। নুবা সব গুছাচ্ছে, কি কি পরবে সব গুছিয়ে রেখে নুবা তার মাকে খুঁজতে বাইরে গেল। তবে জানতে পারলো হাজেরা ছাদে, ওখানেই একপাশে স্টেজ করা হয়েছে। নুবা সিঁড়ি বেয়ে করিডোরে ওঠার আগেই দেখতে পেল আরহাম কেমন ছন্নছাড়া হয়ে এদিকেই আসছে। সকাল থেকে নুবা তার সাথে কথা বলছে না। আরহামের বুক পুড়ে যাচ্ছে। নুবা কথা বলে না তার সাথে। নুবা আরহামকে দেখে মুখ বাঁকালো, ছাদের দিকে যেতে নিল সে। আরহাম তেতে এসে নিজের ডান হাতে দিয়ে নুবার বাম হাতের কবজি চেপে ধরল। নুবা চাপা নিঃশ্বাস ফেলল, কারণ সে জানতো এমন কিছু হবে। আরহাম নুবাকে নিজের দিকে ঘুরালো। নুবা শান্ত দৃষ্টিতে আরহামের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ফেলে শুধালো। সমস্যা কি? আরহাম ক্ষিপ্ত কণ্ঠে বলল। কথা বলছিস না কেন? আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে। কেমন অস্থির লাগছে নবু, তুই বুঝিস না? বলতে বলতে আরহাম নুবার এক হাত তুলে নিজের গালে রাখলো, পরপর হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে দিল। নুবা শুধু চেয়ে রইল। নিজের উত্তর না পেয়ে আরহাম নিজের কম্পিত বাম হাত নুবার ডান গালে রেখে কাতর কণ্ঠে শুধালো। কি হয়েছে? আচ্ছা, অনেক বেশি ব্যথা দিয়ে ফেলেছে? কি করব, আমি ভুল করে ফেলেছি তো। আমি নিজের ভিতর ছিলাম না। নেশা করে আমার কেমন উল্টাপাল্টা লাগছিল, তুই বুঝবি না। শেষ বাক্যে নুবা ভুরু কুঁচকে নিল। আরহামের হাত গাল থেকে সরিয়ে দিয়ে কাতর কণ্ঠে বলল। আপনি নেশাও করেন? আরহাম শুকনো ঢোক গিলল। কার ভিতরে কি বলে ফেললো কে জানে। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? মাঝে মাঝে, বাট তুই কাছে দেখলে আর হাতও দিব না। ওইসবে ঘুম আসে না আমার, আর ঘুম না হলে মাথা ধরে যায়। দেখ না, এখন কেমন অস্থির লাগছে। ট্রাস্ট মি, আর কখনো। বাকি কথা বলার আগেই নুবা আরহামের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলল। আমি আগে যদি জানতাম আপনি একটা গাঁজাখোর, তবে কখনোই আপনার সাথে কোনো সম্পর্কেই জড়াতাম না। নেশাখোররা কখনোই ভালো হয় না, দূরে থাকবেন আমার থেকে। বলেই নুবা সরে যেতে চাইল। আরহাম নুবার কথায় তেতে উঠল। কত বড় সাহস, আবারও তার থেকে দূরে থাকতে বলছে। আরহাম নুবার হাত চেপে ধরল। নুবা কিছু বলতেই যাবে, তার আগেই আরহাম তাকে টেনে কোথাও নিয়ে যেতে লাগলো। নুবা হতভম্ব হওয়ার সময় পেল না। তার ভেতরেই খেয়াল করলো নুবার ধরে রাখা আরহামের বাম হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নুবা বড় বড় চোখ করে তাকালো। পরপর নিজের ডান গালে হাতিয়ে দেখলো তার গালেও হালকা রক্ত লেগে আছে। নুবার শরীর ঝিমঝিম করে উঠল। আরহাম নুবাকে নিজের রুমে নিয়ে যেয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল।
আয়রা আমিনা বেগমের কাছে বিধায় কোনো সমস্যা হলো না এত শব্দ করার পরেও। আরহাম নুবাকে এনে দরজার সাথে চেপে ধরল। পরপর আরহাম কিছু করতেই যাবে তার আগেই নুবা আরহামের বাম হাত আঁকড়ে ধরে আতঙ্কিত হয়ে শুধালো। আপনার হাতে কি হয়েছে দেখি। আরহাম হাত ছাড়িয়ে নিয়ে বিচলিত হয়ে নুবার ওড়না সরাতে ব্যস্ত হলো। সে দেখতে চায় কতটুকু ক্ষত হয়েছে। নুবা অস্থির হয়ে চেঁচিয়ে উঠে বলল। হাতে কি হয়েছে আপনার, দেখতে দেন দেখি। নুবার ধমকে বেচারা আরহামের মতো পুরুষ মানুষও যেন লাফিয়ে উঠল। আরহাম নুবার কাছে যাওয়ার চেষ্টা করলো। নুবা আবারও ধমকে উঠে বলল। স্থির হয়ে দাঁড়ান বলছি। নুবা আরহামের কাটা ছেঁড়া হাতে কম্পিত হাতে ব্যান্ডেজ করতে করতে ফুপিয়ে উঠে বলল। এসবের মানে কি? আরহাম হাত সরিয়ে নিয়ে নুবার কাছে ঘেঁষতে চায়, কারণ এখান তার মনে হচ্ছে নুবাকে জড়িয়ে ধরলে তার শান্তি। নুবা বিরক্ত হয়ে ধমকে উঠে বলল। স্থির হয়ে বসবেন আপনি, নাকি চলে যাব? আরহাম চোখ ছোট ছোট করে বাচ্চাদের মতো করে বলল। একটু কাছে আসতে দাও, শান্তি লাগছে না তা। নুবা ফোঁস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে আরহামের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। আরহামের বিচলিত মন যেন শান্ত হয় এটা ভেবেই যে তার নুবার রাগ ভেঙেছে। নুবা নাক টেনে ফিসফিস করে বলে। এরকম কেন করছেন? আপনি কি নিপ্পি যে এইসব করছেন? মাথা ঠিক আছে আপনার? অসভ্য আরহাম আবারও এগিয়ে এসে শুধায়। তুমি অনেক ব্যথা পেয়েছ তাই না? তাই দেখলাম কেমন লাগে। নুবা আরহামের কাটা ছেঁড়া হাত দেখে আরো ফুপিয়ে ওঠে। কেমন করে কেটেছে? এই লোকটার বোধ শক্তি নেই। তার এরকম ক্ষত হলে সে এত সময় গলা কাটা মুরগির মতো ছটফট করত। কি সুন্দর করে পটি পটি করে কেটেছে। খুবই দক্ষ হাতে, না হলে হাতের শিরা কেটে যাওয়ার কথা ছিল। মরার ভয় আছে তাই একটু একটু উপর দিয়ে মাংস বহুল জায়গায় কেটেছে। নুবা যদি একটু ভালো মতো খেয়াল করতো তবে হয়তোবা দেখতে পারতো কি সুন্দর করে বড় হাতের এন লিখেছে। তবে এখন বোঝা যাচ্ছে না তেমন, কারণ দাগগুলো একটা আর একটার উপর দিয়ে চলে গেছে। যেই সব নুবার না পছন্দ সেইগুলোই যেন বেশি করে তার কপালে এসে জোটে। এদিকে আরহাম বাচ্চাদের মতো ছটফট করছে, যেন কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা তাকে ভেতর থেকে অস্থির করে তুলেছে। নুবা আরহামের মুখ ভঙ্গি দেখে কিছু টের পেল, বুঝতে পারল এই লোক তাকে শান্তিতে নিজের কাজ করতে দেবে না। আরহামের ডান পায়ের উপর নুবা বসে আছে। আরহাম নুবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে, যেন ঘুমাচ্ছে। তবে এদিকে দিয়ে ডান হাত নুবার পেটের উপর যা অনবরত চলছে। আঙুলগুলো নড়ছে, নুবার সুরসুরি লাগছে, তাও সে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে আবার আরহাম নড়ে চড়ে উঠছে, ঠিক আয়রার মতো, যেমন আয়রা ঘুমের ভেতরে হঠাৎ নড়ে চড়ে ওঠে। এদিকে নুবা খুব মনোযোগ দিয়ে আরহামের হাতে মলম লাগিয়ে দিচ্ছে। এইসব তার পছন্দ নয়, তবে এখন দেখা যাচ্ছে যে তার এগুলোই শিখতে হবে। বিশেষ করে ডক্টর হতে হবে তার। যা শুরু করেছে আরহাম। নুবা হাতের মলম আরহামকে দেখিয়ে বলল। এটা দেব? আমি কিন্তু বুঝতে পারছি না কোনটা দেব। আরহাম বিড়বিড় করে বলল। দাও। আরে তাকিয়ে দেখুন তো। আরহাম টিপ টিপ করে চেয়ে দেখে বলল। দাও। নুবা চাপা নিঃশ্বাস ফেলল। আরহাম এখন পুরো শান্ত বাচ্চার মতো নুবার কাঁধে মুখ গুজে শুয়ে আছে। নুবা আস্তে আস্তে আরহামকে জিজ্ঞেস করে তার হাতে ব্যান্ডেজ করে দিল। পরপর হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে বলল। আর কখনো এরকম করবেন না, আমার ভীষণ ভয় লাগে। আরহাম মাথা ঝুঁকালো। পরপর নুবা বলে উঠল। আরে কোথায়? আম্মুর কাছে। নুবা ছোট্ট করে হুম বলে বলল। একটু পরে অনুষ্ঠান শুরু হবে, আপনি কি আমাকে ছাড়বেন না? আম্মু হয়তো বা আমাকে খুঁজছে। আরহাম নাক মুখ কুঁচকে বলল। না, কোথাও যাবে না তুমি, এখানে থাকো। আমার তোমাকে ছাড়া ভালো লাগে না, বোঝো না তুমি? বেশ আদুরে কণ্ঠে বলল আরহাম। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আচ্ছা, চাচিকে বলে তো আসি, যাতে অন্ততপক্ষে আমার আম্মাকে সামলে দেয়, না হলে কেলানি তো আমার খেতে হবে। আরহাম তাও ছাড়তে চাইল না। নুবা জোর করে উঠে দাঁড়িয়ে বলল। আমি আসছি, অপেক্ষা করুন। আরহাম বারবার না করলো, তবে নুবা রুম থেকে বের হয়ে গেল। আরহামের কেমন রাগ হলো, তবে অপেক্ষা করতে থাকলো সে, যে তার নুবা আসবে। নুবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ঘন্টাখানেক পার হয়ে যাচ্ছে। নুবা আর আরামের রুমে যেতে পারেনি। আসার পরেই
হাজেরার হাতে পড়ে গেছে বেচারি। নুবা রেডি হয়ে সুযোগ খুঁজলো আরহামের রুমে যাওয়ার। লোকটা নিশ্চয়ই রেগে গেছে। ঘন্টা পার হলো নুবা কেন আসছে না এই ভেবে, তবে নুবা কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। হাজরা রেডি হয়ে নুবার কালো মুখের দিকে তাকিয়ে শুধালো। কি হলো? এমন করে আছিস কেন? নুবা মাথা ঝুঁকিয়ে বলল। কিছু না। হাজরা মাথায় সুতির ওড়না টেনে বলল। শাড়িটা না পরলেও পারতি। হলুদ শাড়িতে তোকে একবার বিয়ের দিন পরতে চেয়েছিলাম। নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল। সবাই পড়েছে মা, তাই কি হয়েছে? হাজরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। হলুদ শাড়ি তো তোকে একবার বিয়ের দিন পরাতে চেয়েছিলাম। বলেই হাজরা মেয়ের হাত ধরে ছাদে চলে গেল। ছাদেই সব করা হয়েছে, যেহেতু বেশি মানুষ না। নুবা করিডোর দিয়ে হাঁটার সময় একবার পিছন ফিরে তাকালো। বুকটা চিনচিন করছে তার। অন্ততপক্ষে একবার যদি বলে আসতে পারতো কেমন ছটফট করছিল লোকটা। আরশিকে স্টেজে বসানো হয়েছে, সামনে চেয়ার রাখা, সবাই বসে আছে। হাজরা মেয়ের হাত ধরে এক কোনায় নিয়ে যেয়ে বসলো। সবাই হলুদের ভেতরে হালকা গোলাপি শাড়ি পরেছে। নুবারও সেম। যেমনভাবে অনুষ্ঠান শুরু হওয়ার কথা তেমন ভাবেই হলো। নুবা মায়ের পাশে বসে হাঁসফাঁস করতে লাগলো। আজ কেন তার মা একটু দূরে যাচ্ছে না তার থেকে। নুবা আশেপাশে তাকিয়ে আমিনা বেগমকে খুঁজলো, তবে পেল না। গানের সুরে জমে উঠেছে গায়ে হলুদের আসর। একদল নেচে গিয়ে আনন্দে মেতে উঠেছে, আরেক দল হাসি মুখে বর কনেকে হলুদ মাখিয়ে দিচ্ছে। চারদিকে ভেসে আসছে হাসির শব্দ, উলুধ্বনি আর করতালির উচ্ছ্বাস। রঙিন পোশাকে সেজে ওঠা আত্মীয় স্বজনেরা একসঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছে হলুদের রঙে। গানের তালে আর নাচের উল্লাসে পুরো বাড়িটাই যেন এক টুকরো উৎসবে পরিণত হয়েছে। প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দী হচ্ছে, আর স্মৃতির পাতায় যোগ হচ্ছে নতুন এক সুন্দর অধ্যায়। অনুষ্ঠান ছোট হলেও বেশ বড়ই, কারণ মানুষ কম না। আরহাম বিছানায় শুয়ে ছটফট করছে। আমিনা বেগম এসেছিল আরহামকে নিতে, তবে আরহাম যায়নি, বরং নুবাকে ডেকে নিতে বলেছে। এখন রাত 10টা। প্রায় টানা 3-4 ঘন্টা ধরে আরহাম প্রাণ ছাড়া পাখির মতো ছটফট করছে। নুবু আসবে আপসে, তবে আসলো না নুবু। আরহাম এবার উঠে বসলো। রাগে শরীর ফাটতে লাগলো তার। পরনে থাকা নেভি ব্লু রঙের শার্টার উপর থেকে দুটো বোতাম টেনে ছিঁড়ে ফেলল। এই মেয়ে মিথ্যা বলে গেল তাকে, আসলো না। আরহামের নীল রংটা একটু বেশিই পছন্দ। কেন সে জানে না, তবে পছন্দ, তাই বেশিরভাগ ক্ষেত্রেই সে এই রঙের সবকিছু ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আরহাম উঠে দাঁড়ালো। শরীর রিরি করছে তার। আজকে নুবাকে কাঁচা চিবিয়ে খাবে সে। আরহাম নুবার সুন্দরভাবে করে দেওয়া ব্যান্ডেজ টেনে খুলে ফেলল। সাথে সাথে হালকা রক্তে আবারও তার হাত মেখে উঠল। ছন্ন ছাড়া আরহাম এলোমেলো পায়ে রুম থেকে বের হয়ে গেল। হাজেরার মনোযোগ সরছে নুবার থেকে, কারণ আমিনা বেগম হাজেরাকে নিয়ে নিচে গেল এই মাত্র। অনেক আগে থেকেই আমিনা হাজেরাকে সরানোর চেষ্টা করছে, তবে পারছে না। অতঃপর দেখা গেল নিচে কারো কিছু মেহমান এসেছে, এই বাহানায় তাকে নিচে নিয়ে গেল, আর নুবাকে চোখের ইশারায় কিছু বুঝিয়ে গেল। মা যেতে নুবা স্থিরভাবে নিঃশ্বাস ফেলল। এদিকে কাপল ডান্স চলছে, আরশি অনেক এনজয় করছে। রিহানও আরশিকে দেখতে চলে এসেছিল। এই নিয়ে কি মাতামাতি আর হাসাহাসি। নুবা উঠে দাঁড়ালো। আজকে তার কপালে শনি আছে মনে হচ্ছে তার। নুবা উঠে শাড়ি ধরে 2 কদম সামনে এগোতেই সামনে তৌসিফকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে বলল। তুমি এখানে? তৌসিফ নুবাকে শাড়িতে দেখে এক দফা বাঁশ অর্থাৎ ক্রাশ খেয়ে শুধালো। অনেক সুন্দর লাগছে। একটা ফুলের গয়না পরতেই আরো সুন্দর লাগতো। হঠাৎ এমন কথায় নুবা একটু লজ্জা পেয়ে গেল। বিড়বিড় করে বলল। আম্মু এটাই পড়তে দিচ্ছিল না। আচ্ছা যাই হোক, এখানে কিভাবে? তৌসিফ বরাবরের মতো হেসে বলল। তুমি অনেক দিন ধরে খবর নিচ্ছিলে না, কতগুলো মেসেজ করেছি, কল করেছি, ধরছিলে না, তাই চলে আসলাম। নুবা একটু জোরপূর্বক হেসে বলল। অ্যাকচুয়ালি আমার আম্মুর কাছে মোবাইল, তাই আর কি। একদম মিথ্যা বলল নুবা। আসলে সে দেখেছে তৌসিফ যে কল দিয়েছে, মেসেজ দিয়েছে, তবে সিন করেনি, কারণ তার ভালো লাগে না। আরহাম জানলে রাগ করবে, তাই সে ইগনোর করেছে। তৌসিফ একগাল হেসে বলল। আন্টি কোথায়? আম্মু তো নিচে, তুমি যাও, যেয়ে দেখা করে আসো। তৌসিফ একটু ক্লান্ত কণ্ঠে বলল। এইমাত্র সিঁড়ি বেয়ে নামতে ইচ্ছে করছে না,
তা এখানে বসে কথা বলি? এখানে তো তুমি ব্যতীত কাউকে ভালো মতন চিনি না। নুবা শুকনো ঢোক গিলল। কখন আবার হাজেরা চলে আসে। আরহামের কাছে যেতে হবে তাকে। তৌসিফ বলতে বলতে চেয়ার টেনে বসলো। পরপর নুবার হাত টেনে আর একটা চেয়ারে বসিয়ে দিল। নুবা অস্থির হয়ে পড়ল। না কিছু বলতে পারছে না সহ্য করতে পারছে। তৌসিফ সামনের দিকে তাকিয়ে সবার ডান্স দেখে মুচকি হেসে নুবার দিকে তাকিয়ে বলল, এত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে? নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। আরে বসো তো। কতদিন ধরে একটু কথা বলো না, এখন সামনে আসছি তাও পালাই পালাই করছো। নুবার বুক ছটফট করে উঠল। তৌসিফ নুবার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার বড় ভাইয়াকে দাওয়াত করা হয়েছিল, কারণ কয়েকদিন আগে ওনার কোম্পানির সাথে কেমন ডিল করেছে সেই হিসাবে। ভাইয়া খুব ব্যস্ত ছিল তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। এই ফাঁকে তোমার সাথে দেখা হয়ে যাবে তাই আমিও না করিনি, চলে আসলাম। নুবা তৌসিফের কোনো কথায় ধ্যান দিল না। তার তো আরহামের জন্য মন পড়ছে। তৌসিফ কথা শেষ করে নুবার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বারবার ওইদিকে কি দেখছো? নুবা চিন্তিত কণ্ঠে বলল, আমি একটু আসছি, তুমি বসো, অনুষ্ঠান এনজয় করো। তৌসিফ বিরক্তে ভুরু কুঁচকে বলল, কি এমন কাজ? বসো তো। তুমি চলে গেলে আমি খুবই অপমান বোধ করব নুবা। কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি। নুবা তৌসিফকে বুঝাতে পারল না যে তার নিচে যাওয়া কতটা প্রয়োজন। এদিকে নতুন একটা গান শুরু হলো। ঈশিতা আর আরাফ এবার পারফরমেন্স করলো। আরশির খুব আফসোস হচ্ছে কারণ রিহান এসেছিল, তবে আফসোস সে প্রেগনেন্ট থাকায় ডান্স করতে পারেনি। মিনিট খানিক পর গান শেষ হলো। পরপর বড় স্টেজে চুনারি চুনারি গান চলতে শুরু করলো। নিচে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোন জুড়ি যাবে। এর মধ্যে তৌসিফ নুবাকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য বলে উঠল, এই নুবা, চলো না একটা কাপল ডান্স দেই। নুবা তৌসিফের কথায় হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, দূর, না। তৌসিফ অনুনয় করে বলল, আরে চলো না, আমি জানি তুমি ডান্স পারো। নুবা মাথা ঝুঁকিয়ে না করলো। আরহাম দেখলে তাকে মেরেই ফেলবে। নুবা না করতে লাগলো। তৌসিফ খুব অধিকার বোধ নিয়ে নুবার হাত চেপে ধরলো। তৌসিফ ভাবলো হয়তোবা নুবা তাকে মানা করবে না, তবে নুবা বারবার না করতে লাগলো। তৌসিফ নুবাকে টেনে স্টেজে উঠে গেল। সবাই খুশি হয়ে হই হুল্লোড় করে উঠল। আরশি চমকে তাকালো। পরপর সিটি বাজিয়ে পিছন থেকে বলে উঠল, হ্যাঁ নুবা, সত্যি ডান্স করবি? নুবা কাঁদো কাঁদো চোখে পিছন ফিরে তাকালো। আরশি হাত তালি দিয়ে নুবাকে উৎসাহ দিল। আলাপের ভেতরে গান প্রথম থেকে শুরু হলো। নুবা সবার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো। এত মানুষ এখন না নাচলে মান ইজ্জত সব ফুস হয়ে যাবে। তার উপর তৌসিফও বেশ অপমান বোধ করবে। তারপর নুবা বাধ্য হয়ে তালে তাল মেলালো। মনে হচ্ছে তৌসিফ ডান্স স্টেপ মুখস্থ করে এসেছে। নুবাও কম যায় নাকি। একটু চিন্তামুখ হয়ে ডান্স চলমান করলো। সবাই হই হুল্লোড় করে উঠল। সব থেকে বেশি আরশি যেন খুশি হলো। এদিকে ঈশিতা নুবার ডান্স দেখে নিচে দাঁড়িয়ে নিজেও নাচা শুরু করলো। আরাফ দাঁতে দাঁত চেপে তাকিয়েছে, বুঝতে পারছে না এই ছেলে কে আর কেনই বা নুবার সাথে। আরাফ শুধু বিড়বিড় করে বলল, 12 বাথারি। তৌসিফ খুবই ভদ্রতার সাথে ডান্স করছে, একদম দূরে দূরে, যাতে অন্ততপক্ষে নুবা কমফোর্টেবল ফিল করে। পরি চুপচাপ ছাদের এক কোনায় দাঁড়িয়ে অসহায় চোখে নুবার দিকে তাকিয়েছে আর ভাবছে এই ছেলে কে আর আরহামই বা কোথায়। নুবার ডানা কাটতে আর তাকে সায়স্তা করতে যেন আরহাম চলে আসলো ঠিক শেষ মুহূর্তে। এত সময় সে নুবাকে সব জায়গায় খুঁজে এসেছে, কারণ তার মতে অন্ততপক্ষে তাকে না বলে রেডি হয়ে অনুষ্ঠানে তো চলে যাবে না নুবা। কিছু আশ্চর্যজনকভাবে ছাদের পা রাখতেই তার ভুল ধারণাটুকু দূর হয়ে গেল। যখন নজরে পড়ল তার নুবু তাকে ফাঁকি দিয়ে অন্য কারোর সাথে উড়ছে। নুবাকে অন্য এক পুরুষের সঙ্গে এভাবে ঢলাঢলি করতে দেখে আর তার হাসতে থাকা মুখ পরখ করে আরহামের বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল। মুঠোবদ্ধ হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল রাগে। চোখের দৃষ্টিতে জমে উঠল দহন, যেন এক মুহূর্তেই সবকিছু ভস্ম করে দিতে পারে। বুকের ভেতর ঈর্ষা, ক্ষোভ আর অধিকার বোধ একসঙ্গে তাণ্ডব শুরু করলো। নিজেকে শান্ত রাখার শেষ চেষ্টাটুকুও যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। আজ নুবা শেষ।
ওকে মেরেই ফেলবে। এত বলার পরেও এই মেয়েটা তার কথা সিরিয়াস নেয়নি। কত বড় সাহস তাকে মিথ্যা বলে এখানে এসে শাড়ি পরে অন্য কার সাথে রঙ্গঢঙ্গ হচ্ছে। নোবা ডান্স করতে করতে হঠাৎ থমকে গেল। হাত পা চলছে ঠিকই, কিন্তু চোখ আর মন অন্য দিকে চলে গেল। আরহাম আসছে, এদিকেই আসছে। নুবার ভয়ে শরীর জমে গেল, এখনই আশরা ছিল। পরপর গান শেষ হলো। নুবা স্থির হয়ে দাঁড়ালো, তবে মাথা ঘুরে উঠল তার। ডান্স শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। নুবা যেন হাঁপাতেও ভুলে গেল। সবার সাথে সাথে আরহামও হাততালি দিল। সবাই হই হুল্লোড় করে আর একটা গানে ডান্স করতে অনুরোধ করলো। নুবার শাড়ি 2 হাত দিয়ে চেপে ধরে নেমে আসতে চাইলো, তবে তৌসিফ হাত ধরে ফেলল আর বলল, আরেকটা প্লিজ, খুব মজা হলো। নুবা শুধু বড় বড় চোখ করে আরহামের দিকে তাকিয়ে রইল, যে কিনা ক্ষিপ্ত দৃষ্টিতে নুবার হাতের দিকে তাকিয়ে আছে, যেই হাতটা তৌসিফ ধরে আছে। নুবা শুকনো ঢোক গিলে কোনো মতে হাত ছাড়িয়ে নিল। তবে তখনই আর একটা গান বেজে উঠল, আজ কি রাত মজা। কোনো বেয়াদব যেন গানটা ছেড়ে দিল। নুবার গানটার কথা ভেবে কান গরম হয়ে গেল। তাড়াতাড়ি করে স্টেজ থেকে নামতে লাগলো। তখনই খেয়াল করলো আরহাম এদিকেই আসছে। তবে আস্তে আস্তে ব্রেক করলো সে। সামনের চেয়ারে পরি বসেছিল। পরীর মা বাবাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তবে তারা আসেনি। তাদের পিছনে যদি কোনো মানুষ বাঁধিয়ে দেয় নাবিল সেই ভয়ে। নুবা স্টেজ থেকে নামছিল, তবে তখনই তার পা থমকে গেল যখন আরহাম পরীকে নিয়ে স্টেজের দিকে আসতে লাগলো। এদিকে পরী হতভম্ব। সে তো শুধু দেখতে চাইছিল নুবার সাথে এখন কি হবে। তবে হঠাৎ তাকে এইসবের ভেতরে আনায় চমকে উঠল সে। নুবার চোখ বড় বড় করে দেখতে চাইছিল আরহাম কি করতে চাইছে। তবে তার আগেই নুবার হাতে টান পড়ল। তৌসিফ টেনে নিয়ে বলল, সিম্পল ডান্স নোবা, জাস্ট তালে তাল মিলাও। নোবা মাথা ঝুঁকিয়ে না করল। এই তৌসিফ আজ তার কবর খুঁড়ে ছাড়বে। এদিকে বড় ভাইকে আসতে দেখে আরশি অনেকটাই খুশি হলো। আরশি পারছে না উঠে এসে নাচতে। পরী ঘান চাক্করের মতো শুধু ঘুরছে। আরহাম পরীকে শুধু এদিক থেকে ঘুরাচ্ছে। পরী হতভম্ব আরহামের কাণ্ডে। তবে আরহাম এতটাই চালাক যে পরীর বেনি করা লম্বা চুল ধরে তাকে এদিক ওদিক করছে। শরীরের সাথে ঘেঁষতেও দিচ্ছে না তাকে। এদিকে তৌসিফ ডান্স করলেও নুবা শুধু বারবার আরহামের দিকে তাকাচ্ছে। নুবার পা চলছে, হাত চলছে, তবে মন আর দৃষ্টি আরহামের দিকে। এদিকে আরহাম পরীর সাথে ডান্স করলেও পুরো ধ্যান তার নুবার দিকে। নুবার ভিতর ভিতর জ্বলছে। আরহামের রাগে শরীর ফাটছে। যার জেদ সে বেচারি পরীর চুলের ওপর তুলছে। একটা সময় এমন আসলো, গানের তালে তালে তৌসিফ নুবার হাত ধরে ঘুরানি দিল। সেম টাইমে আরহামও একই কাজ করবে, তবে পরীর চুল ধরে। পরপর তৌসিফ নুবার এক হাত ধরে তাকে ঘুরিয়ে ছেড়ে দিল, তবে এক হাত ধরেই রাখলো। নুবার মাথা ঘুরে উঠল। শাহরুখ খানের মতো 2 হাত ছেড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করলো। তবে হঠাৎ আরহাম পরীকে এক ঘুরনা মেরে ছেড়ে দিল। পরপর নুবার বাতাসে তোলা হাত এক টান দিয়ে নুবাকে নিজের কাছে নিয়ে আসলো। বেচারি পরী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই তৌসিফের কাছে যেয়ে পড়ল। তৌসিফ হুতোষে পরীর হাত ধরে ফেলল। নুবাকে নিজের আয়ত্তে নিয়ে নিল আরহাম। নুবা শাড়ি পরেছিল লেহেঙ্গার মতো করে, শরীর যাতে না দেখা যায় সেভাবেই পরেছিল। কিন্তু আরহাম নুবার শাড়ির পিন ছুটিয়ে কোমরে হাত ঠেলে দিল। ঘুরন্ত নুবা হঠাৎ স্বস্তি পেল। আরহামের বুকে হেলে পড়তেই চাইল, তবে আরহাম সেই সুযোগটুকু দিল না। নুবার কোমর নিজের শক্ত হাতের আঙুলগুলো গেঁথে দিল। ব্যথায় নুবা কোকিয়ে উঠল। আরহাম নুবাকে কন্ট্রোল করতে করতে ডান্স চালু রেখে শুধালো, অনেক ডান্স করার শখ না? আজ সে শখ ঘুচিয়ে দেব। এদিকে পরীর মাথা ঘুরছে, তবে তৌসিফ আশ্চর্যভাবে পরীর দিকে তাকিয়ে আছে। এই হুর পরী আবার কোথা থেকে চলে আসলো? তৌসিফ অন্যমনস্ক হলেও ডান্স চলমান রাখলো। সেও পরীকে কোনো মতে সামাল নিল। পরপর ফিসফিস করে বলল, কে আপনি ভাই? পরী হকচকিয়ে উঠে বলল, আপনি কে? তৌসিফ হাত পা চলমান রেখে পাশে তাকিয়ে দেখল নুবা আরহামের সাথে। তৌসিফ ভুরুকুসকে শুধালো, হোয়াট দ্য হেল, কি হলো? এদিকে হঠাৎ ডান্স পার্টনার চেঞ্জ হওয়ায় নিজ থেকে সবাই হই হুল্লোড় করে উঠল। আরহাম নুবাকে ছেড়ে ডান্স করার বদলে বারবার তাকে ঘোরাতে লাগলো। নুবা
ঘূর্ণন খেতে খেতে খেয়াল করলো আরহামের হাতে ব্যান্ডেজ নেই, শুকনো রক্ত তার শাড়িতে ভরছে। নুবা অস্থির হয়ে বলে উঠল, আপনার হাত? কিন্তু আরহাম রাগে আর এক ঘূর্ণা দিল বেচারিকে। আরহাম নুবার যেখানেই ধরছে সেখানেই ব্যথা ব্যথা করে ছাড়ছে। হাত ধরলে মনে হচ্ছে হাত ভেঙে ফেলবে, কোমর তো হাত দিয়ে পিষে ফেলছে। নুবার মাথা ঘুরতে লাগলো, ফিসফিস করে শুধালো। আস্তে, কি করছেন? পড়ে যাব। আরহাম দাঁতে দাঁত চেপে এক পলক তৌসিফের দিকে তাকিয়ে বলল, নাগরকে এখানে ডেকে নিয়েছিস? তুই আজ রুমে আয়, তোর শরীরে কত রস আজ তা বের করে ছাড়ব। এক্ষুনি রুমে আসবে। দ্বিতীয় দফে এখানে আসতে হলে আজ তোকে সহ ওই শালকে এখানে দাফন করব। বলেই আরহাম নুবাকে ছেড়ে দিল। নুবা ঠাস করে পড়ে গেল। আরহাম কথাটুকু শেষ করে আবারও রুমে আসতে বলল। পরপর গটগট করে চলে গেল সে। ইচ্ছা তো হচ্ছিল তৌসিফকে এখানেই দাফন করতে, তবে একটা অনুষ্ঠান চলছে তাই ঝামেলা করতে চাইল না, পরে ওকে দেখে নেবে। হঠাৎ নুবাকে পড়তে দেখে গান অফ হয়ে গেল। তৌসিফ বেচারি পরীকে ছেড়ে নুবার কাছে ছুটে এসে বলল, তুমি ঠিক আছো? ব্যথা পাওনি তো? নুবা ঠোঁটে ঠোঁট চেপে উঠে দাঁড়িয়ে বলল, না। বলে আস্তে আস্তে স্টেজ থেকে নেমে গেল। আরশির মুখ কালো হয়ে গেল। হঠাৎ করে কি হলো? কত সুন্দর পারফরমেন্স চলছিল। আরশি উকি মেরে দেখলো তৌসিফ নুবার পিছন পিছন আসলো। এদিকে পরী হেলে দুলে নিচে নামলো। সবাই একটু পরীর দিকে লুক বেশি দিচ্ছে, কারণ এখানে আসার সব কয়টা মেয়ে থেকে পরী সবার উপরে, তাই তো সবাই আর চোখে চেয়ে দেখছে। নুবা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। তৌসিফ বিচলিত কণ্ঠে বলল, এই নুবা, কি হয়েছে? নুবা বিরক্ত হলো, তবে শান্ত কণ্ঠে বলল, প্লিজ, তুমি একটু এখানে বসো, আমি আসছি। উফ, ভালো লাগছে না। বলবে তো কি হয়েছে? আর পড়লে কি করে? তেমন কিছু না, গরম লাগছে। তুমি যেয়ে বসো, আমি আসছি। তৌসিফ তাও বিচলিত কণ্ঠে বলল, আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। নুবা এবার বেশ রেগে গেল, কিন্তু তা প্রকাশ না করে দাঁতে দাঁত চেপে বলল, আমি ঠিক আছি, আর আমার কাজ আছে। তুমি বসো। ওই যে যার সাথে ডান্স করলে, ওনার নাম পরি। যে পরিচয় হও, দেখো লাইন মারতে পারো কিনা। বড্ড সুন্দর আছে। এইবার যাও, আমি আসছি। বলে নুবা প্রায় পালিয়ে চলে আসলো। তৌসিফ বাম হাত দিয়ে হালকা ঘামে ভেজা চুলগুলো পিছনে ঠেলে দিল। পরপর দেখলো পরি এদিকেই আসছে। তৌসিফ ভালো মতো পরীর দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। এত সুন্দর মেয়ে হয়? তৌসিফ এগিয়ে যেয়ে বলল, আপনি ঠিক আছেন? পরি এক পলক তৌসিফের দিকে তাকিয়ে বলল, হুম। পানি আনবো? আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। পরি মাথা ঝুঁকিয়ে একটা চেয়ারে বসে বলল। আনলে ভালো হয়। নুবা একবার এগিয়ে দুইবার পিছিয়ে গেল। অনেক সময় ধরেই সে আরামের রুমের সামনে দাঁড়িয়ে আছে, তবে ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। আজ যে তার মার একটাও মাটিতে পড়বে না সে বুঝতে পারছে। আরহাম টের পেল নুবা এসেছে, কিন্তু ভিতরে আসছে না, তাই চেঁচিয়ে উঠে বলল, তুই কি ভিতরে আসবে নাকি আমি আসবো? আমি আসলে আজ তোর কি দশা করবো তুই নিজেও জানিস না। নুবা একটু একটু শুনলো তার চেঁচানি। পরপর শুকনো ঢোক গিলে আল্লাহর নাম নিয়ে ভিতরে প্রবেশ করতে করতে বলল, এইবারের মতো বাঁচিয়ে নাও, আর কখনো ডান্স করবো না গো। বিড়বিড় করতে করতে নুবা দরজা ঠেলে প্রবেশ করলো। আরহাম খেকিয়ে উঠে বলল, ডোর লক কর। চেঁচিয়ে উঠায় নুবা দুটো ফাল মেরে উঠল। শুকনো ঢোক গিলে বলল, দরজা লাগাতেই হবে, না লাগালে হয় না। আরহাম শুধু নুবার দিকে চাইল। নুবা ঠোঁটে ঠোঁট চেপে আস্তে করে দরজা লক করে ওখানেই দরজার দিকে ফিরে দরজায় কপাল ঠেকাতে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, আজ মেরে ফেললো। গানের শব্দে আমার চিৎকার কে শুনবে? কি করব? আরহাম নুবার দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এখনই কোখানে দাঁড়িয়ে থাকবে? দাউদ করে এখানে আনবো তোকে? নুবা দুই লাফে আরহামের সামনে এসে দাঁড়ালো। আরহাম বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আরহাম মাথা উঁচু করে নুবার নিচু মাথার দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, কখন রুম থেকে বের হয়েছিস? নুবা মিনমিন করে বলল, সন্ধ্যায়। তুই কি বলে গিয়েছিলে? নুবা একটু সময় নিয়ে কাতর কণ্ঠে বলল, আম্মু আসতে দেয়নি। আম্মু সাথে ছিল, বিশ্বাস করুন, না হলে আমি আসতাম। আরহাম ক্ষিপ্ত চোখে নুবার দিকে তাকিয়ে বলল, আর প্যারা মানুষের সাথে ডলাডলি করছিলে কি মায়ের কথায়? হ্যাঁ,
নুবা পিলে চমকে তাকালো আরহামের দিকে, ভাঙা কণ্ঠে বলল। কেমন কথা বলছেন আপনি? আরহাম উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠে বলল। তাহলে ওই ছেলের সাথে কি করছিলে তুই? আরহামের চিৎকারে নুবা ভয়ে ফুঁপিয়ে উঠল। মেরে না বসে আবার। নুবার ফুঁপানোর শব্দ শুনে আরহাম নুবার চুল আঁকড়ে ধরে বলল। চুপ, একদম চুপ। গলা দিয়ে একটা শব্দ বের হলে একদম পাশ ঠকিয়ে দেব। একদম নাকা কান্না করবি না। নুবা চোখ মুখ খিচে কান্নাটুকু গিলে ফেলল, তবে আরহামের দিকে তাকানোর সাহস পেল না। আরহাম নুবার সাজসজ্জা দেখে আরো তেতে উঠে বলল। আমার দিকে তাকা, নাহলে চোখ দুটো তুলে লুডো খেলবো। নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে আস্তে আরহামের দিকে তাকালো, তবে আরহামের রাগী লুক দেখে নুবা আবারও চোখ বন্ধ করে নিল। মিনমিন করে বলল। এভাবে তাকাবেন না, ভয় লাগে। আরহাম নুবার চুলের মুঠি আরো শক্ত করে ধরে বলল। এত ভয় পাস? তাহলে আমার কথা অমান্য কেন করিস? তুই আমাকে না বলে সেজেগুজে ওখানে চলে গেছিস। একটা বার আমার এখানে আসতে পারিসনি, আমাকে অপেক্ষায় রেখে চলে গেছিস। তোর কলিজা কত বড় হয়েছে আজ তা মেপে দেখতে ইচ্ছে করছে আমার। নুবা ভেজা কণ্ঠে বলল। আম্মু সাথে ছিল, আসতে পারিনি তো, এর জন্য সরি। তোর শাস্তি কি হওয়া উচিত তুই নির্ধারণ কর। নুবা শুকনো ঢোক গিলে আরহামের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল। চুলে ব্যথা পাচ্ছি তো, আয়রার পাপা প্লিজ ছেড়ে দিন। মিষ্টি কণ্ঠে কাজও হলো বটে। নুবা আর একটু সুযোগ পেল। আরহাম কাটকাট কণ্ঠে বলল। কি হলো বল। নুবা আরহামের হাতের দিকে তাকিয়ে বলল। হাত, হাতে ব্যান্ডেজ, কেন খুলছেন? দেখুন কি অবস্থা। আরহাম নুবার গাল চেপে ধরে বলল। কথা ঘোরাবি না বান্দের বাচ্চা। নুবা আরহামের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে যেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। বুকে মাথা গুজে বলল। সরি, আর হবে না, আর একবার সুযোগ দিন। আমিও তো দিয়েছি, আপনিও দিন। নুবার এভাবে আবদারে আরহাম শান্ত হলো। নুবার পেটে হাত রেখে বলল। একটা জিনিস চাইবো, দেবী নেব? আরহামের আবদারের কথা শুনে নুবা থতমত খেয়ে বসল। আবার কি না চেয়ে বসে, তাও ভাগ্য ভালো আজ এত রেগে থাকার পরেও মারেনি। নুবার চাঁদের মতো কপাল আজকে। নুবাকে চুপ থাকতে দেখে আরহাম বলে উঠল। কি হলো, উত্তর দিচ্ছেন না যে? নুবা মৃদু কণ্ঠে বলল। আমি না শব্দ উচ্চারণ করতে পারবো নাকি? এটা তো আমার জন্য হারাম, আর করলেও আপনি আমার কথা শুনবেন নাকি? এত ভনিতা না করে বলেই ফেলেন। আরহাম নুবাকে কোলে তুলে নিল। সদ্য ফোটা হলুদ ফুলের মতো তাকে নিয়ে যেয়ে বিছানায় শুইয়ে দিল। নুবার আত্মা কেঁপে উঠল। কি করতে চাইছে এই লোক? পরপর আরহাম উঠে বসলো নুবার উপর। নুবা কিছুটা ভয়ে ফাল দিয়ে দুই হাতের সাহায্যে উঠে বসে বলল। কি করছেন? আরহাম মুখ দিয়ে বিরক্তিকর শব্দ শব্দ উচ্চারণ করে নুবার দিকে তাকালো। এত ভয়ঙ্কর চাহনি দেখে নুবা আস্তে আস্তে শুয়ে পড়ল। বিড়বিড় করে শুধালো। আমাদের বিয়ে হয়নি কিন্তু আরহাম, আপনি কিন্তু। শ্শ্, মুখটা বন্ধ রাখেন। আরহাম শাড়ির আঁচলে হাত দিল। নুবার কলিজা মুখে চলে আসলো। কম্পিত হাতে আরহামের রক্তাক্ত হাত ধরে মিনমিন করে শুধালো। কি কি করতে চাইছেন? আরহাম শাড়ির আঁচলের পিন খুলতে খুলতে বলল। একটা থাপ্পড় পরনে চেহারার উপর, তাই হয়তো বা মুখ চলছে। নুবা ছলছল চোখে আরহামের দিকে তাকালো। ভরসা করে তাকে এই ভরসা আবার ভেঙে না দেয়। ধৈর্য ছাড়া আরহাম আঁচলে লাগানো পিন না খুলতে পেরে বকা দিয়ে বসে উঠল। কোন বাল ঢুকিয়েছে এ জায়গায়? সব তো খোলে যাচ্ছে না। আরহামের বিরক্তকর মুখ দেখে নুবা কম্পিত কণ্ঠে বলল। আমি খুলে দিচ্ছি। তবে আরহামের সেই ধৈর্যটুকু হলো না। এক টান দিয়ে আঁচল খুলে ফেলল। নুবা চোখ মুখ কুঁচকে নিল। ভয় হচ্ছে, তবে বিশ্বাসও আছে। আঁচল সরাতেই নুবার লালচে ফর্সা বুকের ভাঁজ দৃশ্যমান হলো। তবে আরহাম ভুলেও সেই দিকে নজর দিল না। সে যা খুঁজছিল তা পেয়ে গেল। নুবার বুক ধুকপুক করছে, তা নিঃশ্বাসের মাধ্যমে বোঝা যাচ্ছে। নুবা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কম্পিত কণ্ঠে শুধালো। আপনাকে অনেক বিশ্বাস করতাম আমি। আরহাম নুবার বুকের সমতল অংশের ব্যান্ডেজ খুলতে খুলতে বলল। কেন এখন করেন না? নুবা উত্তর দিল না। আগ্রহী আরহাম নুবার ব্যান্ডেজ খুলে ক্ষতটুকু দেখে কাতর কণ্ঠে বলল। অনেক লেগেছে তাই না? নুবা হুতোষে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। আরহাম আবারও ব্যান্ডেজ করে দিল।
পরপর সাদা ব্যান্ডেজের উপর ঠোঁট ছুঁয়ে নুবার বক্ষস্থলে মাথা রাখল। নুবার পিলে চমকে উঠল। আরহাম নিজের পুরো ভর নুবার উপর ছেড়ে দিল। নুবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ছটফট করে উঠল সে। বিড়বিড় করে বলল, সারের মতো শরীরটা দিয়ে আমাকে চিপকে ফেলতে চান? আল্লাহ, উঠুন। আরহাম আরো আয়েশ করে নুবার গলায় মুখ গুজে দিল। নুবা মৃদু কেঁপে উঠল। আরহামকে 2 হাত দিয়ে সরাতে সরাতে বলল। আমাদের বিয়ে হয়নি এখনো। আরহাম বিরক্ত নিয়ে ফিসফিস করে বলল। কালকে আমরা বিয়ে করব। করবে? আরহামের কথায় ছটফট করতে থাকা নুবা থমকে গেল। কালকে? তবে এখনো তো হাজেরাই রাজি হলো না। তাকে বুঝানোই হলো না মাকে না বলেই বিয়ে করবে। এটা কি ধোঁকা হবে না? কিন্তু না করলে উপায় আছে? এই লোক যা শুরু করেছে, কবে কি করে বসে ঠিক নেই। নুবা পুরো শান্ত হয়ে গেল। কম্পিত শরীর আর মন স্থির হলো। অন্যমনস্ক হয়ে আরহামের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরপর মিনমিন করে বলল। কালকে? সত্যি? হুম। নুবা চাপা নিঃশ্বাস ফেলে শুধালো। আর আম্মু? আম্মু কি না জানিয়ে? আরহাম নুবার গলায় মুখ গুজে বলল। সব থেকে ভাবলে হবে? আমার দিকটা ভাবো নেব, কোন সময় কি করে বসে। এর থেকে ভালো কালকে কবুল বলেই ফেলি। নুবা কিছু সময় ভেবে বলল। কাল না, পরশু। কাল তো আশিয়াপুর বিয়ে, আগে এই ঝামেলা শেষ হোক। আরহাম ভালো বাচ্চার মতো আচ্ছা বলল। কিছু সময় পর নুবা টের পেল আরহাম শুধু ঘুমানোর জন্য ছটফট করছিল, এর থেকে বেশি কিছুই না। আর বোকা নুবা আরহামের ব্যাপারে কত কি ভেবে ফেলেছিল। 20 মিনিট খানিকের ভেতরে আরহাম গভীর ঘুমে তলিয়ে গেল। বর্তমানে নির্লজ্জ নুবা আরহামের চুলে অর্থাৎ মাথায় চুমু খেল। পরপর অন্য হাত দিয়ে আরহামের পিঠে হাত বুলিয়ে দিল। কিন্তু নুবার চোখে ঘুম নেই, কত শত ভাবনা। ভয় লাগছে হাজেরা না খুঁজতে চলে আসে। এদিকে আয়ারা রাতে একবারই ফিট করেছে, আবার কান্না না শুরু করে দেয়। আবার আরহামের হাতে রক্তগুলো কিভাবে শুকিয়ে আছে দেখায় ভয় লাগছে। তার উপর শাড়ি পরে ইচিং হচ্ছে। আরহামের গরম নিঃশ্বাস, খোঁচা খোঁচা দাড়ি, আরহামের শরীরের ভার, সব মিলিয়ে নুবা অতিষ্ঠ। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরহামের চুলগুলো একটু একটু টেনে দিল। তবে হাজার ভাবনা নিয়ে কখন যে তার চোখেও ঘুম চলে আসলো সে নিজেও টের পেল না। তৌসিফ একটু আগেই চলে গেছে। নুবাকে আর হাজেরাকে খুঁজেছিল, তবে পায়নি। অন্যদিকে পরি যেয়ে শুয়ে পড়েছে। আরহাম তার চুল টেনে টেনে মাথা ব্যথা করে দিয়েছে। আমিনা বেগমের কপাল দিয়ে ঘাম ছুটছে। এই নুবা কোথায় গেল? হাজেরা খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। আমিনা বেগম তখন থেকে আরহামের দরজায় কড়া নাড়ছে, তবে কারো কোনো হুঁশ নেই। আমিনা বেগম এবার আরহামের নাম্বারে কল করলো। আরহাম ফোনের শব্দে বিরক্ত হলো। টিপ টিপ করে তাকিয়ে বলল। এই বালের ফোন। বলেই আরহাম হাত লম্বা করে মোবাইল হাতে তুলে নিল। কল রিসিভ করে যেই না বকা দিবে তার আগে আমিনা বেগম রাগী কণ্ঠে বলে উঠল। কখন ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, নোবা কোথায়? হাজেরা মেয়েকে খুঁজছে। আরহাম বিরক্ত নিয়ে বলল। ও আমার কাছে আছে, তুমি প্লিজ ওর ব্রিটিশ মাকে একটু সামাল দাও। আমিনা বেগম হতভম্ব হয়ে বলল। এই বান্দির ছেলে, দরজা খুল। ডোর লক করে কি করছিস ওর সাথে? আরহাম নাক মুখ কুঁচকে নিল, বিড়বিড় করে বলল। এখনো কিছু করিনি, তবে তুমি বিরক্ত করলে সত্যি আমি কিছু করে বসবো। আরহাম, আমি তোকে বারবার বলছি, কিন্তু জানাজানি হয়ে গেলে। মা প্লিজ যাও তো। আর মেয়ে কোথায়? ঈশিতার কাছে, ঘুমিয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু শান্তি দাও। বলে আরহাম কল কেটে দিল। আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। এই ছেলে কোন দিন তাকে মারবে। আমিনা বেগম আবারও কল দিল, তবে চালাক আরহাম ফোন বন্ধ করে দিয়েছে। আমিনা বের কপাল চাপড়ালো। এখন কি করে সামাল দিবে এইদিকেই ছেলে। আরহাম মোবাইল রেখে নুবার দিকে তাকালো, যে কিনা গভীর ঘুমে মগ্ন। আরহাম মুচকি হেসে নুবার ঘুমন্ত মুখে ঠোঁট ছুঁয়ে শুধালো। ইউ আর অনলি মাইন, আমার নব। নুবা নড়ে চড়ে উঠল। আরহাম অনুভব করলো নুবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরহাম ভদ্র ছেলের মতো নুবার উপর থেকে সরে গেল। বেচারি নুবা ঘুমের ভেতরে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আরহাম মুচকি হেসে নুবাকে টেনে নিজের বক্ষস্থল দখল করে নিল।
বিড়বিড় করে বলল, আমার বিচ্ছু, আমার মিনি হাতে। হ্যাঁ হ্যাঁ, আরশির রুমে ওর ভালো লাগছে না তো তাই, সবাই একসাথে আছে। হাজেরা মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, তাহলে আমি শুয়ে পড়ি। একটু খেয়াল রাখেন আপা। আমিনা বেগম মুচকে হাসলো আর বলল, আচ্ছা তুমি ঘুমাও। বলেই আমিনা বেগম কোনো মতে কেটে পড়ল ওখান থেকে। পরপর বুকে হাত রেখে গভীর নিঃশ্বাস ফেলল। সকাল সকাল জানালার ফাঁক গলে আসা কোমল সোনালি রোদ নুবার চোখে পড়তেই ধীরে ধীরে তার ঘুম ভেঙে গেল। আধো ঘুম চোখে চারপাশে তাকিয়ে নিজেকে এলোমেলো অবস্থায় আরহামের প্রশস্ত বুকে আবিষ্কার করতেই তার গাল লজ্জায় রাঙা হয়ে উঠল। আরহামের এক হাত এখনো আলতো করে জড়িয়ে আছে তাকে, যেন ঘুমের মধ্যেও ছেড়ে দিতে রাজি নয়। নুবা মৃদু হেসে নিঃশব্দে তার মুখের দিকে তাকিয়ে রইল। আর সকালের নরম আলো দুজনের শান্ত মুখে এক অন্যরকম প্রশান্তির ছোঁয়া ছড়িয়ে দিল। মুহূর্তটা এতটাই নিস্তব্ধ আর আপন ছিল যেন সময়ও তাদের জন্য কিছুক্ষণ থমকে দাঁড়ালো। পরপর নুবা উঠে বসতে চাইল, তবে আরহাম শক্ত করে জড়িয়ে আছে তাকে। নুবার কেমন অস্থির লাগলো। বিষয়টা দৃষ্টিকটু যে বিয়ের আগেই একসাথে রাত কাটানো, যতই কিছু না হোক তাদের ভেতরে। তারা উপর তার মা কি সারা রাতে খুঁজেনি তাকে? নুবা চাপা নিঃশ্বাস ফেলল। এই মানুষটাকে সে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। আয়রা, আরহাম, এই দুইনি তার অধিকার। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভয়ে নুবা চোখের পানি ফেলল। নিজেকে কেমন সেই সব মেয়েদের মতো মনে হলো। নুবার বুক কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে আরহামকে নিজের থেকে সরিয়ে দিল। একটু একটু কষ্ট লাগছে, এভাবে একজন পরপুরুষের সাথে সে রাত কাটিয়ে ফেলল। হয়তোবা কিছুই হয়নি তাদের ভেতরে, তবু নুবার মনটা মানতে চাইল না, আনচান করে উঠল। নুবা উঠতে নিলে আরহাম তার হাত ধরে ফেলল। ঘুম ঘুম কণ্ঠে বলল, বিয়ের আগে গায়ে একটা কলঙ্ক লেগেই যাক, শেষ পর্যন্ত সেটা তো নিজের মানুষেরই দেওয়া হবে। এমন দাগ লুকানোর জন্য নয়, বরং হাসি মুখে আজীবন মনে রাখার জন্য হয়। না হলে দিনগুলো স্মরণীয় হবে কি করে? নুবা ছলছল চোখে আরহামের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ফেলে বলল, এই সমাজ বা আম্মু যদি জানে, তবে হয়তো বা আমাকে ঘৃণার চোখে দেখবে। আপনার আর কি? আরহামের কথায় ভরসা পেল সে। এতটা কাছে থাকার পরেও আরহাম একবার ছুঁয়ে দেখেনি, শুধু বুকে টেনে নিয়ে অশান্তির ঘুম শান্তিতে পরিণত করেছে। এই মানুষটাকে ভরসা করাই যায়। নুবা মাথা নিচু করে চাপা কণ্ঠে বলল, যতই যাই বলুন না কেন, আমি ভালো মেয়ে হতে পারিনি। আম্মুর দেওয়া শিক্ষা আমি গ্রহণ করতে পারিনি। না হলে এভাবে আমি বড্ড খারাপ হয়ে গেছি। আরহাম বিরক্ত হলো। ফট করে উঠে দাঁড়ালো, নুবাকে টেনে বুকে ফেলল। নুবা চমকে উঠল। আরহাম তার রক্তাক্ত বাম হাত দিয়ে নুবার মাথায় হাত বুলিয়ে বলল, আমার নবু কেমন আমি জানি, আর না এমন কিছু হয়ে গেছে যে তোমার আফসোস করতে হচ্ছে। একদিন তোমার মায়ের চোখের সামনে দিয়ে তোমাকে নিয়ে রুমে নিয়ে এসে দরজার খিল দেব। তোমার মা মুখ কালো করে বদলে খুশি হবে, কারণ সে নানি হতে পারবে আর আমাকে বাহবা দেবে। নুবা ফিক করে হেসে ফেলল, বেশ লজ্জাও পেল। আরহামের বুকে চিমটি কেটে শুধালো, অসভ্য লোক, আম্মু ঝাড়ু দিয়ে দিবে। সমস্যা নেই, শাশুড়ি মেয়ে যদি এমন হয়, তবে শাশুড়ির হাতের দু একটা ঝাড়ুর বাড়ি খেলে তেমন কোনো ক্ষতি হবে না। নুবা আবারও হাসলো, এটা ভেবে সে আরহাম যখন তার মায়ের হাতে ঝাড়ুর বাড়ি খাবে তখন কেমন দেখাবে তাকে। আরহাম নুবার শাড়ির আঁচল সুন্দর করে টেনে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার মায়ের জন্য, নাহলে কবে তোমাকে তুলে নিয়ে যেতাম। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আম্মু ভীষণ কষ্ট পাবে, আপনি ধৈর্য ধরেন, আম্মুকে আমি বুঝিয়ে নেব। পরপর নুবার কিছু মনে পড়তেই বলল, কয়টা বাজে? আর আয়রা রাতে কিছু খায়নি, মেয়ে কোথায়? নুবা রুমে এসে ডিরেক্টর গোসল করে চেঞ্জ করে নিল। সারা রাত শাড়িতে থেকে তার অবস্থা খারাপ হয়ে গেছে। সর্বপ্রথম রুম থেকে বের হয়ে আমিনা বেগমের কাছে গিয়েছিল নুবা। সে আয়রাকে দিয়ে পটি পটি করে তাকে বুঝিয়ে দিয়েছে যে কি বলে রাতে হাজেরাকে সামাল দেওয়া হয়েছিল। তাই নুবার কোনো টেনশন নেই। নুবা গোসল সেরে তাড়াতাড়ি বের হলো। আয়রা বিছানায় শুয়ে মুখে আঙুল দিয়ে একটু পর পর কাঁদছে। সকাল 7টা বাজে। সেই রাত থেকে মেয়েটা কিছু খায়নি। এদিকে আরহাম সকালে উঠে আগে নুবার সাথে যেয়ে মেয়েকে কোলে নিয়েছে।
পুরো রাত তার কাছে ছিল না। হয়তোবা ঘুম হয়েছে, তবে মেয়েটাকে নিয়ে চিন্তিত ছিল সে। অবশ্য আমিনা বেগম নাতনির খেয়াল রাখছে। নুবা আয়রাকে ফিট করাচ্ছে। ক্ষুধার্ত আয়রা পারলে নুবাকে হাত দিয়ে ছিঁড়ে ফেলছে। হয়তোবা বাপের মতো জেদ দেখাচ্ছে যে সারা রাত কোথায় ছিল, একটু খেতে দেয়নি কেন তাকে। আয়রার কাণ্ড দেখে নুবা মৃদু হাসছে। এদিকে হাজরা মেয়ের গালে ভাত তুলে দিতে দিতে বলল, এত সকালে গোসল করলি কেন?